ছাত্র নেতৃত্বের মধ্যে সুস্পষ্টত দুইটা ভাগ আছে। একটা অংশ হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনকারী, আরেকটা অংশ গণ অভ্যুত্থানকারী। দেয়ার ইজ আ ডিস্টিংশন, ক্লিয়ার ডিস্টিংশন। আমি আরিফ সোহেল, আজকে একটি সাক্ষাৎকারে আব্দুল কাদের ৯ দফা নিয়ে কথা হচ্ছিল এবং সেই সময় জুলাই নিয়ে অনেকগুলো কথা এখানে এসেছে, কি করে ৯ দফা লেখা হলো এবং ৯ দফা লেখার আগের ঘটনা বলে বলছিল। এটা ইন্টারভিউটা পড়লে মোটামুটি এটার ভেতরে কেউ কেউ এরকম বলতেই পারেন যেটা একরকম গাদ্দারিরও একটা ইতিহাস আছে কিনা। আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে দেখেন এখানে সেই দু একজন ব্যক্তি সম্পর্কে যে মন্তব্য করেছে, একটা আসলে থামিয়ে দিতে অনুরোধ করেছিল যারা, উইথড্র করতে বলেছিল যারা, যখন আসলে তুঙ্গে, যখন এটা আপনি জানেন যে ৩ তারিখে শিক্ষকরা নেমে গেছে, প্রফেসররা নেমে গেছে এবং হাসিনার এক দাবে হাসিনার পদত্যাগ বলে ফেলেছে, এবং এটাই কি আসলে শেষ পর্যন্ত তাদের বাধ্য করলো? সেটা না হলে কি তারা আসলে ঘোষণাটা দিত না? ব্যাপারটা দেখে এই প্রশ্নটা জেগেছে আমার, আপনার কাছে শুনি। কাদের তো তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছে, সে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি আন্দোলন করেছিল, কাদের সাথে আমার সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফোনে যোগাযোগ হতো। তবে এটি সত্য এবং এতে কোনো সন্দেহ নেই, এটি আমি বলেছি, এমনকি ২৪ আগস্টেই আমি বলেছি, একটা ইন্টারভিউতে বলেছিলাম যে ছাত্র নেতৃত্বের মধ্যে সুস্পষ্টত দুইটা ভাগ আছে। একটা অংশ হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনকারী, আরেকটা অংশ গণ অভ্যুত্থানকারী। দেয়ার ইজ আ ডিস্টিংশন, ক্লিয়ার ডিস্টিংশন। এটা আমি ২৪ আগস্টেই বলেছিলাম। ওকে, তাহলে কোটা সংস্কারের আন্দোলনকারীরা গণঅভ্যুত্থানের নেতা হলো কি করে? এখন কোটা সংস্কারের আন্দোলনকারী কারা কারা গণঅভ্যুত্থানের নেতা হয়েছে সেটা কাদের, তার দিক থেকে তার অভিজ্ঞতা বলেছে। অবভিয়াসলি আমি সেখানে ব্যক্তিগতভাবে ছিলাম না, কিন্তু আমার মনে হয় যে এটি সত্য যে তাদের মধ্যে অনেকে নেতা হয়েছে, এটা স্থানীয় পর্যায়ে হোক বা জাতীয় পর্যায়ে হোক। যারা শুধু কোটা সংস্কারই চেয়েছিল, যাদের আসলে একটি ফ্যাসিবাদী সরকার পতনের পূর্ব অভিজ্ঞতা, যেটা সৈকত আরিফ ভাই বলেছেন, আমরাও আমাদের জায়গা থেকে, আমি ওনার জুনিয়র, কিন্তু আমরাও আসলে মোটামুটি বেশ আগে থেকেই, মানে জুলাইয়ের আগে থেকেই ফ্যাসিবাদের পতনের জন্য যতটুকু আমরা নিজেদের জায়গা থেকে করতে পারি, আমরা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছি, চেষ্টা করে এসেছি আমাদের মধ্যে। তাদের এই অভিজ্ঞতা ছিল না, এই জায়গাটা ছিল না, এবং তারা আসলে এটা চায়ও নাই। একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো তাদের এজেন্ডাতে ছিল না। ওকে, এখন আমরা আপনি সংস্কার নিয়ে বলছিলেন, প্রত্যাশার কথা বলছিলেন, সেই জায়গা থেকে একটু শুনতে চাই যে আপনি কতটুকু আশাবাদী, মানে কি পেলেন কি পেলেন না সেই হিসাব যদি করেন সেই জায়গা থেকে। সংস্কারের জায়গা থেকে তো আসলে তেমন কিছুই পাওয়া হয়নি, এটা বলতে হবে। কারণ হচ্ছে, প্রথমত সংস্কার বলতে কি বোঝানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে জুলাইয়ের পরবর্তীতে সংস্কার এজ অ্যান আইডিয়া এটা কিছুদূর ডেভেলপ করেছে, কিন্তু এটা আলটিমেটলি আমাদেরকে পিছনে টেনে ধরেছে। সংস্কার মানে হচ্ছে আপনি একটা ঘরে থাকেন, সেই ঘরটা পুরনো হয়ে গেছে, সেটাকে আপনি নতুন করে সারাবেন। হোয়াট হ্যাপেন্স যখন আপনার ঘরটাই এতটা ভঙ্গুর যে এটা আসলে ভেঙে নতুন করে করতে হবে, এটা হচ্ছে রিবিল্ডিং বা পুনর্গঠন, সংস্কার না। দুইটা আইডিয়া কিন্তু ডিফারেন্ট। এবং দেখা যাচ্ছে যে জুলাইয়ের পরে যে ভাষায় আমাদের কথা বলতে হচ্ছে, আমরা চাচ্ছি নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশিং ব্যবস্থা থেকে শুরু করে, অনেকেই আমরা সংবিধান পর্যন্ত বলেছি, সেটা যদি নাও ধরি, সেটাকে যদি অনেকে বেশি র্যাডিক্যাল মনে করেনও, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা মোটামুটি প্রায় সবারই দাবি, অন্তত যারা গণমানুষ। কিন্তু যদি আমরা ইনস্টিটিউশনাল জায়গা থেকেও বলি, সবাই কিন্তু এই কথাই বলছে যে আমরা সবকিছু নতুন করে করব, পুরোনো আর কিছুই চলবে না। এই যে কথাটা, এই যে মনোভাবটা, এটা কিন্তু সংস্কার বোঝায় না। এই মনোভাব দিয়ে এই কথাকে যদি আমি এক কথায় প্রকাশ করতে যাই, শব্দটা সংস্কার হবে না, শব্দটা হবে পুনর্গঠন বা গঠন, আরো স্পষ্ট করে বলতে গেলে। তো তাহলে দেখা যাচ্ছে যে যথেষ্ট র্যাডিক্যাল আসলে আমরা হতে পারি না। এটা কেন, কার ভয়ে, কি জন্যে, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এটা নেপালের অভিজ্ঞতা যদি আমরা দেখি, তাহলে এটা একটা জিনিস স্পষ্ট হয় যে কলোনিয়াল শাসনের অভিজ্ঞতার ভেতর থাকা, এটা আসলে অটোমেটিক্যালি একটা বার্ডেন আপনার উপর চাপায়, সেলফ রেস্ট্রিক্টিং। মানে নিজেরাই আমরা চিন্তা করে অত দূর কি আমরা আসলে যেতে পারবো, মানে এরকম একটা চিন্তা কাজ করে। কারণ কলোনিয়াল শাসনের ভেতর দিয়ে যে জনগোষ্ঠী যায়, তাদের মধ্যে একটা হীনমন্যতা ডেভেলপ করানোর চেষ্টা থাকে, শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে, বিচার ব্যবস্থার ভেতর দিয়ে, সবকিছু। এটা